সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের আজকের এই অনলাইন সেশনে তোমাদের খুব মজার একটা বায়োলজি টপিকস নিয়ে হাজির হয়েছি। তোমরা আমাকে চেনো, আমি মোহাম্মদ মেহেদি হাসান, প্রভাষক প্রাণীবিদ্যা, চুয়াডাঙ্গা সরকারি কলেজ। তো আজকে তোমাদের এই অনলাইন সেশনে যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে জিনতত্ত্ব এবং বিবর্তন। তোমরা নিশ্চয়ই টপিকস দেখে বুঝতে পারছো যে জিনতত্ত্ব এবং বিবর্তন এটা হচ্ছে বায়োলজির খুব মজার টপিকস এবং খুব গুরুত্বপূর্ণ এবং খুব কঠিন একটা টপিকস। তো আজকে তোমাদের এই বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। ইনশাল্লাহ তোমাদের এই বিষয় সম্পর্কে কিছু বোঝানোর চেষ্টা করব। তো শুরু করছি তোমাদের নির্ধারিত যে ক্লাস। তার আগে তোমরা একটু বলো যে আমার মোটামুটি যে সাউন্ড এবং হচ্ছে ভিডিও যেটা আছে তার সবগুলো হচ্ছে ছবিগুলো স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ কি না সেটা আমাকে একটু জানাও। তারপরে আমি তোমাদের মোটামুটি ইনশাল্লাহ শুরু করে দিব। তো দেখো, তোমাদের যে আজকে অনলাইন সেশনের যে ক্লাস সেটা হচ্ছে জিন তত্ত্ব নিয়ে। তাহলে প্রথমে আমরা চলে যাই যে জিন সম্পর্কে। তো তোমরা জানো যে জিন হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে একটা ডিএনএর একটা খণ্ডাংশ যেটা কোনো জীবের দেহের একটা মাত্র বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমি বলছি যে জিন হচ্ছে ডিএনএর একটা মাত্র খণ্ডাংশ, যে খণ্ডাংশটা একটা মাত্র বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। এটাকে বিভিন্নভাবে অ্যাকচুয়ালি সংজ্ঞায়িত করা যায়। আমরা যদি দেখি তাহলে দেখো, এটা যদি আমাদের একটা ডিএনএ হয়, সাপোজ মনে করো যে এটা যদি আমাদের একটা ডিএনএ হয়, তাহলে ডিএনএ যে কোনো একটা খণ্ডাংশ, সাপোজ এই ডিএনএকে যদি আমরা অনেকগুলো খণ্ডে ভাগ করি, এটা দেখো মনে করো 1 নম্বর খণ্ড, এটা যদি 2 নম্বর খণ্ড হয়, এটা যদি 3 নম্বর খণ্ড হয়, এটা 4 নম্বর খণ্ড, তাহলে যে কোনো একটা খণ্ডাংশ হলেই সেটা যে জিন হবে বিষয়টা সেরকম না। তাহলে জিন আমরা কাকে বলছি? দেখো, জিন হচ্ছে ডিএনএর একটা খণ্ডাংশ, যে খণ্ডাংশটা হচ্ছে আমাদের দেহের একটা মাত্র বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। এটা কিভাবে আমাদের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে সেটা তোমরা নিশ্চয়ই হচ্ছে আমাদের বায়োলজির ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়, যেটা আমাদের বায়োলজির প্রথম পত্রের প্রথম অধ্যায়ে তোমরা নিশ্চয়ই জেনেছো। তো আমি তোমাদের সামান্য একটু টাচ দিচ্ছি। দেখো যে তোমরা জানো যে ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি রেপ্লিকেশন। তাহলে দেখো আমি শুধু রেপ লিখছি, তার মানে বুঝে নিও যে এটা হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে প্রক্রিয়া সেটা হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এটাকে বলছি আমরা ট্রান্সক্রিপশন। আবার আরএনএ থেকে সাধারণত প্রোটিন তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ট্রান্সলেশন। তাহলে এটাকে আমরা বলছি দেখো ট্রান্সলেশন। তো তিনটাকে আবার এই যে তিনটা যে প্রসেস আছে এই প্রসেসকে আবার একসাথে আমরা বলি সেন্ট্রাল ডগমা। তো তোমরা প্রথম অধ্যায়ে জেনেছো, প্রথম বছরের প্রথম অধ্যায়ে, যে ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হয় রেপ্লিকেশন। আমি সংক্ষেপে লিখেছি রেপ। তারপরে দেখো ডিএনএ থেকে আরএনএ, আমি যদি স্পেসিফিকলি বলি তাহলে হচ্ছে ডিএনএ থেকে তোমরা জানো যে আরএনএর অনেকগুলো ভাগ আছে, টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএ। তো এখান থেকে দেখো ডিএনএ থেকে সাধারণত এমআরএনএ তৈরির যে প্রক্রিয়া, তৈরির যে প্রক্রিয়া সেটাকে আমরা বলছি হচ্ছে ট্রান্সক্রিপশন। এবং আরএনএ থেকে সাধারণত প্রোটিন তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। তো এখন অ্যাকচুয়ালি তোমরা দেখো যে আমার সাউন্ড ঠিক আছে কিনা, আমাকে শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, যদি না পাও তাহলে হচ্ছে তোমরা অবশ্যই আমাকে জানাও। তো দেখো, হ্যাঁ তোমরা অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখো এখানে আমরা বলছি যে জিন কাকে বলছি। দেখো আমরা জিন অ্যাকচুয়ালি আমরা বলছি যে ডিএনএর একটা খণ্ডাংশ, যে খণ্ডাংশটা কি তৈরি করতে পারে। দেখো, যে খণ্ডাংশটা এমআরএনএ তৈরি করতে পারে। তাহলে দেখো এই 2 নম্বর খণ্ডাংশের কথাই ধরো, তাহলে 2 নম্বর খণ্ডাংশ যদি এখান থেকে, যদি তোমরা জানো যে ডিএনএ থেকে তৈরি হবে এমআরএনএ। দেখো ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে পারে, আবার আরএনএ থেকে প্রোটিন তৈরি হতে পারে। এখানে দেখো যে তাহলে আমরা বুঝতেছি যে এই ডিএনএ থেকে আবার ডিএনএ তৈরি হতে পারে। তো সেটার কথা আমরা বলছি না, তার মানে আমরা রেপ্লিকেশনের কথা বলছি না। আমরা কার কথা বলছি? যে ডিএনএ থেকে যে ডিএনএর খণ্ডাংশ হচ্ছে আরএনএ, স্পেসিফিক্যালি যদি বলি তাহলে এমআরএনএ তৈরি করতে পারবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে ডিএনএ, সেই খণ্ডাংশকে আমরা বলবো হচ্ছে জিন। আবার আমরা যদি একবার তোমার ফাইনাল প্রোডাক্টের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে প্রোটিন আছে।
তাহলে দেখো আমরা বলবো ডিএনএর সেই খণ্ডাংশকে আমরা জিন বলবো যেটা হচ্ছে ফাইনালি প্রোটিন তৈরি করতে পারবে। এই প্রোটিনটা কি করবে? দেখো এই প্রোটিনটা যেটা করবে সেটা হচ্ছে যে এক ধরনের প্রোটিন আমাদের শরীরের একটা মাত্র বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে। সাপোজ আমরা যদি উদাহরণ দিই তাহলে তোমরা দেখবা যে আমাদের হচ্ছে কারোর চোখের কালার দেখবা যে আমাদের ম্যাক্সিমাম চোখের কালার হচ্ছে কালো, কারোর চোখের কালার দেখবা যে ধূসর। তোমরা যদি দেখো তাহলে দেখবা যে ঐশ্বরিয়া রায়ের চোখের কালার হচ্ছে ধূসর। তো তারপরে সাধারণত কয়েক লক্ষের ভিতরে 1-2 জন খুঁজে পাওয়া যায় যাদের চোখের কালার হচ্ছে নীল। তাহলে দেখো এই চোখের কালারের জন্য সাধারণত একটা মাত্র প্রোটিন দায়ী, এবং এই একটা প্রোটিনই শুধুমাত্র আমাদের ওই চোখের একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তার মানে আমাদের দেহের যতগুলো বৈশিষ্ট্য আছে আমাদের দেহে ঠিক তত ধরনের প্রোটিন আছে, এবং প্রত্যেকটা প্রোটিন আমাদের এক একটা বৈশিষ্ট্যকে ধারণ করছে এবং আমাদের এক একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে। তাহলে আমি প্রথমে সংজ্ঞা যেটা বললাম যে জিন কাকে বলে, যে জিন বলা হয় ডিএনএর সেই খণ্ডাংশকে যেটা একটা মাত্র বৈশিষ্ট্যকে তোমার ধারণ এবং নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো আবার বলছি, ডিএনএর সেই খণ্ডাংশকে আমরা জিন বলবো যে খণ্ডাংশটা একটা মাত্র আমাদের দেহের বৈশিষ্ট্যকে ধারণ করবে এবং একটা মাত্র বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে। সেই খণ্ডাংশকে আমরা কি বলবো? জিন বলবো। অথবা তোমরা যদি বলো তাহলে এখানে দেখো আলটিমেটলি প্রসেসে আমরা কোন প্রসেসে যাচ্ছি। তোমরা জানো যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে পারে, আবার আরএনএ থেকে প্রোটিন তৈরি হতে পারে। তাহলে আমরা অ্যাকচুয়ালি ডিএনএর এই খণ্ডাংশ থেকে এখানে একটা এমআরএনএ তৈরি হতে পারে, বা ফাইনালি প্রোটিন তৈরি হতে পারে। আর এই প্রোটিন দেখো এক ধরনের প্রোটিন একটা মাত্র বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে। কি করবে? একটা মাত্র যে বৈশিষ্ট্য আছে এটাকে নিয়ন্ত্রণ করবে। তাহলে আমরা বলতে পারি যে ডিএনএর যে খণ্ডাংশ একটা মাত্র বৈশিষ্ট্যকে ধারণ করবে এবং নিয়ন্ত্রণ করবে তাকে আমরা বলবো জিন। অথবা বলতে পারি যে ডিএনএর সেই খণ্ডাংশকে আমরা জিন বলবো। সাপোজ 2 নম্বর খণ্ডাংশকে আমরা জিন বলছি, তার মানে এই 2 নম্বর খণ্ডাংশ যদি এমআরএনএ তৈরি করতে পারে তাহলে এটাকেও আমরা বলবো জিন। অথবা ডিএনএর এই 2 নম্বর খণ্ডাংশ যদি প্রোটিন তৈরি করতে পারে তাহলে এটাকেও আমরা বলবো জিন। তাহলে তোমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারো যে জিন কাকে বলে। তাহলে তোমরা বলবা যে ডিএনএর একটা খণ্ডাংশ যেটা আমাদের একটা বৈশিষ্ট্যকে ধারণ এবং নিয়ন্ত্রণ করে তাদেরকে বলবো জিন। অথবা বলবা যে ডিএনএর একটি খণ্ডাংশ যেটি এমআরএনএ তৈরি করতে পারে তাকে বলবো জিন। অথবা বলবো ডিএনএর একটি মাত্র খণ্ডাংশ যেটি প্রোটিন তৈরি করতে পারে তাকে আমরা বলবো জিন। কেন এমআরএনএ বা প্রোটিন তৈরি করতে পারে? তোমরা জানো যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তাহলে দেখো এই প্রোটিন কি করে? আমি বললাম এক ধরনের প্রোটিন একটা মাত্র বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। আমার কথা মানে বুঝতে পেরেছো? তো এই জিন দেখো, জিনের গঠন, তারপরে হচ্ছে জিনের বৈশিষ্ট্য, তারপরে জিনের কার্য পদ্ধতি, তারপর জিনের ফলাফল সম্পর্কে যে সাবজেক্টে আলোচনা করা হয় তাকে বলা হয় জেনেটিক্স। তাহলে জেনেটিক্স কাকে বলা হয়? দেখো আমরা এবার সাবজেক্টে চলে আসছি। জেনেটিক্স একটু দেখো, জেনেটিক্স এটাকে আমরা বাংলায় বলি, এর অনেকগুলো নাম আছে। দেখো এটাকে আমরা বাংলায় বলি জিন তত্ত্ব, বা এটাকে বলা হচ্ছে যে তোমার বংশগতিবিদ্যা। এটাকে সুন্দর বাংলায় বলে যে বংশগতিবিদ্যা, বা এটাকে আরও 2টা বাংলা আছে, এটাকে বলে সুপ্রজনন বিদ্যা। এটাকে আরেকটা নাম বলে যে কৌলি তত্ত্ব। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই কৌলি তত্ত্ব দিয়ে তোমাদের কিন্তু যে অ্যাডমিশনের কোশ্চেন আসছে, একটা ভার্সিটির একটা কোশ্চেন আসছে দেখলাম যে কৌলি তত্ত্ব দিয়ে একটা ভার্সিটির কোশ্চেন আসছে। সুতরাং তোমরা সিনোনিমগুলো তোমাদের জন্য অবশ্যই মনে রাখবা। আর যাদের টার্গেট অ্যাকচুয়ালি মেডিকেলে, তাদের তোমরা জানো যে আমাদের 2টা পেপার যদি বিশ্লেষণ করো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যদি বিশ্লেষণ করো, তাহলে দেখবা যে সেকেন্ড পেপারের থেকে প্রত্যেকবার মেডিকেলে গত 4 বছরের কোশ্চেন যদি বিশ্লেষণ করো তাহলে দেখবা 20 থেকে 22টা কোশ্চেন আসে সেকেন্ড পেপারের মানবদেহ থেকে। আর হচ্ছে বাদবাকি যে কোশ্চেনগুলো আসে সেটা হচ্ছে ফার্স্ট পেপার থেকে আসে, 8 থেকে 10টা কোশ্চেন আসে। সুতরাং তোমাদের যাদের মেডিকেল টার্গেট তাদের জন্য সেকেন্ড পেপারের বিশেষ করে মানবদেহ যেগুলো আছে সেগুলো তোমাদের জন্য খুব বেশি অনস্বীকার্য, অপরিহার্য। খুব ভালো করে তোমাদের এগুলো স্টাডি করতে হবে এবং বুঝতে হবে। তো এটা দেখো যে জেনেটিক্স বা তোমার সুপ্রজনন বিদ্যা বা বংশগতিবিদ্যা অথবা জিন তত্ত্ব অথবা আমরা জেনেটিক্স কাকে বলছি দেখো। তাহলে জেনেটিক্স হচ্ছে একটা সাবজেক্ট, বুঝতে পারছো?
যে বিদ্যা যেহেতু বলতেছে বা এখানেও বিদ্যা বলছে বা তত্ত্ব বলছে, তাহলে এটা হচ্ছে একটা সাবজেক্ট। কোথাকার সাবজেক্ট? জীববিজ্ঞানের একটা সাবজেক্ট। তাহলে আমরা বলবো যে জীববিজ্ঞানের যে শাখায় সাধারণত জিনের গঠন, তারপরে জিনের কার্যক্রম, জিনের ফলাফল প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়, সেই সাবজেক্টকে আমরা বা সেই বিদ্যাকে আমরা বলবো হচ্ছে তোমার জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। আমি আবার বলছি, দেখো জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, জিনের কার্যপদ্ধতি, জিনের ফলাফল, জিনের কার্যক্রম যে বিষয়গুলো আছে সেগুলো সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়, সেই সাবজেক্টকে আমরা বলছি হচ্ছে জেনেটিক্স বা সেই সাবজেক্টকে আমরা বলছি হচ্ছে বংশগতিবিদ্যা। আমার কথা মানে বুঝতে পেরেছো? তো এরপরে দেখো যে এখানে একটা কথা একটু বলতে হবে। তাহলে আমরা বুঝলাম যে জিন কাকে বলে, জেনেটিক্স কাকে বলে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দেখো বংশগতি বলে একটা কথা আছে, সেটা আমরা একটু জানবো। তাহলে বংশগতি আমরা কাকে বলছি একটু খেয়াল করো যে বংশগতি এটাকে ইংরেজিতে আমরা বলি, দেখো হেরিডিটি বলি, হেরিডিটি বা এটার আরেকটা নাম আছে ইনহেরিটেন্সের সুন্দর একটা বাংলা আছে, এটাকে বলা হয় উত্তরাধিকার। তোমরা নিশ্চয়ই বোঝো যে উত্তরাধিকার কি। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে উত্তরাধিকার, বলে তোমাদের কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয় যে এত সম্পদ তুই কোথায় পাইলি, তখন সে বলে যে উত্তরাধিকার সূত্রে পাইছি, তার মানে আমার পূর্বপুরুষ থেকে আমি পাইছি। তাহলে দেখো যে বংশগতি বা হেরিডিটি বা ইনহেরিটেন্স একই কথা, বা উত্তরাধিকার। তাহলে উত্তরাধিকার আমরা অ্যাকচুয়ালি কিভাবে পাই বিষয়টা একটু দেখো। যে তোমরা জানো যে আমাদের যে বৈশিষ্ট্যগুলা, তা 60% উপরের বৈশিষ্ট্যগুলো আসে বাবা মা থেকে আসে। আমাদের দেহের যাবতীয় যে বৈশিষ্ট্য, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে তোমার কথা বলার ধরন হয় তোমার বাবার মতো, তোমার মায়ের মতো, তোমার নানা নানি বা তোমার দাদা দাদির মতো, দেখবা মিলে যাবে, বা অথবা ভেরি ক্লোজ, অনেক কাছাকাছি। হ্যাঁ, তারপরে তোমার দেহের গঠন, তারপরে হচ্ছে তুমি যদি দেখো অনেক কিছু আছে। তোমার যাবতীয় যে বৈশিষ্ট্যগুলো আছে, তোমার দেহে যদি 30,000 বা 40,000 বৈশিষ্ট্য থাকে, তার 35,000 বা 36,000 বা তারও বেশি বৈশিষ্ট্যগুলো থাকবে হচ্ছে তোমার পূর্বপুরুষের। তো দেখো আমাদের যে বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি আমাদের বাবা মা থেকে। তাহলে দেখো বংশগতি আমরা কাকে বলছি? বংশগতি হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বাবা মার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে প্রবাহিত হয় বা সন্তান সন্ততির ভিতরে আসে বা সঞ্চরিত হয়, সেই প্রক্রিয়াকে আমরা বলছি বংশগতি। তাহলে দেখো বংশগতি বা হেরিডিটি কাকে বলি, ইনহেরিটেন্স কাকে বলি? যে প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের দেহে সঞ্চরিত হয়, সেই প্রক্রিয়াকে আমরা বলি যে বংশগতি, হেরিডিটি বা ইনহেরিটেন্স। আমার কথা মনে হয় বুঝতে পারছো? আর এই হেরিডিটি সম্পর্কে যে সাবজেক্ট আলোচনা করা হয় তাকে বলা হয় যে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। আমার কথা মনে বুঝতে পেরেছো? তো এখানে দেখো কিছু ইনফরমেশন তোমাদের মাথায় রাখতে হবে। প্রথম যে ইনফরমেশনটা সেটা দেখো যে জেনেটিক্স, অ্যাকচুয়ালি জেনেটিক্স যে বিষয়, জেনেটিক্স কথাটা আসছে দুইটা বইতে, দুই রকম ইনফরমেশন আছে। দেখো জেনেটিক্স, এই যে জিন তত্ত্ব, এর বাংলা হচ্ছে দেখো জেনেটিক্স। এই জেনেটিক্স কথাটা আসছে তোমার গ্রিক শব্দ, একটা বইতে আছে যে জিন, আর একটা আছে জেনেসিস। তাহলে দেখো গ্রিক জেনেসিস শব্দের অর্থ হচ্ছে টু বিকাম, এর বাংলা অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া বা টু গ্রো ইনটু মানে হচ্ছে উদ্ভূত হওয়া। তাহলে এর অর্থ দাঁড়ায় যে প্রকাশিত হওয়া অথবা উদ্ভূত হওয়া। তার মানে আমরা যেমন তৈরি হয়েছি আমাদের বাবা মা থেকে, তো আমরা বলতে পারি যে আমরা আমাদের আমাদের মা থেকে উদ্ভূত হয়েছি। তার মানে বৈশিষ্ট্যগুলো যেহেতু বাবা মা থেকে আসছে, বাবা মা থেকেই উদ্ভূত হয়ে মানে তৈরি হয়ে সন্তানের ভিতরে প্রবাহিত হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে যে টু বিকাম, অথবা বলা হচ্ছে টু গ্রো ইনটু। তার মানে প্রকাশিত হওয়া অথবা তোমার হচ্ছে উদ্ভূত হওয়া বা উদ্ভাবিত হওয়া। এরপরে দেখো যে তোমরা অনেকে আছে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম।
তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট সেকশানে হচ্ছে কোশ্চেন করো, ইনশাল্লাহ আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো এটা গেলো যে জেনেটিক্স। এরপরে দেখো একজন বিজ্ঞানী ছিলেন 1905 সালে, 1905 সালে বিজ্ঞানী উইলিয়াম বেটসন, অনেকে বলে বেটেসন, আমি বেটসন বলি। উইলিয়াম বেটসন সাধারণত এই যে জেনেটিক্স যে শব্দ আছে জেনেটিক্স শব্দের প্রবক্তা। তাহলে দেখো ওনাকে বলা হচ্ছে যে জেনেটিক্স শব্দের প্রবক্তা। তাহলে দেখো জেনেটিক্স শব্দের প্রবক্তা হচ্ছে উইলিয়াম বেটসন। তারপরে দেখো আরেকটা ইনফরমেশন আছে যে 1909 সালে বিজ্ঞানী হচ্ছে ডাব্লিউ.এল. জোহানসেন জিন যে শব্দ আছে, এই যে জিন তত্ত্ব লিখেছি, এই যে জিনের সংজ্ঞাটা তোমাদের পড়াইলাম, এটাকে ইংরেজিতে বলে GENE, জিন। এই জিন শব্দের হচ্ছে তোমার প্রবক্তা হচ্ছে তোমার ডাব্লিউ.এল. জোহানসেন। তাহলে এই জিন শব্দের প্রবক্তা। এই তিনটা ইনফরমেশন তোমাদের প্রথমে মাথায় রাখতে হবে। তাহলে দেখো আমি বললাম যে জেনেটিক্স কথাটা আসছে জিন ইংলিশ শব্দ, অ্যাকচুয়ালি এটা হবে না। জেনেসিস হচ্ছে একটা গ্রিক শব্দ, যে গ্রিক শব্দের ইংলিশ অর্থ দাঁড়ায় হচ্ছে টু বিকাম অথবা টু গ্রো ইনটু। তো টু বিকাম মানে তোমরা জানো যে সাধারণত প্রকাশিত হওয়া বা কোনো কিছু তোমার প্রবাহিত হওয়া, আর হচ্ছে টু গ্রো ইনটু মানে হচ্ছে তোমার উদ্ভূত হওয়া বা তৈরি হওয়া। তাহলে দেখো জেনেটিক শব্দের অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া, উদ্ভূত হওয়া বা টু বিকাম অথবা টু গ্রো ইনটু। এরপরে দেখো যে 1905 সালে একজন বিজ্ঞানী ছিলেন যে উইলিয়াম বেটসন, উনি হচ্ছে জেনেটিক শব্দটার প্রবর্তন করেন। তো জেনেটিক শব্দের প্রথম প্রবর্তন করেন হচ্ছে বা প্রবক্তা হচ্ছে উইলিয়াম বেটসন। আর 1909 সালে দেখো 1909 সালে ডাব্লিউ.এল. জোহানসেন জিন যে শব্দ আছে, যেটাকে মেন্ডেল বলছে ফ্যাক্টর, তো এই জিন শব্দের প্রবক্তা হচ্ছে ডাব্লিউ.এল. জোহানসেন। এই কথাগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। এরপরে দেখো তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা বা যেটাকে আমরা বলছি জিন তত্ত্ব, তাহলে এই বংশগতিবিদ্যার জনক আছেন একজন। তাহলে দেখো বংশগতিবিদ্যার জনক হচ্ছেন বংশগতিবিদ্যার জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। এনাকে বলা হয় যে বংশগতিবিদ্যার জনক বা ফাদার অফ জেনেটিক্স। কেন বলা হয়? এনার সংক্ষিপ্ত একটা জীবনী আছে, তোমাদের এখানে তত বেশি কথা নাই, আমি এ সম্পর্কে কয়েকটা কথা একটু বলে। দেখো ইনি খুব একটা অসচ্ছল পরিবারে, একটা কৃষক পরিবারে 1822 সালের দিকে জন্মগ্রহণ করে ইনি। তো জন্মগ্রহণ করার পরে কিছুকাল ইনি হচ্ছে প্রাথমিক শিক্ষা, তারপরে অর্ডিনারি লেভেলের কিছু শিক্ষা ইনি গ্রহণ করার পরে দারিদ্র্যের কষাঘাতের কারণে ইনি আর পড়াশুনো চালাইতে পারেন নাই, পড়াশুনোর খরচ তো চালাইতে পারেন নাই, ইভেন খাওয়া এবং থাকার খুব প্রবলেম হচ্ছিল এনার। তখন ইনি কোনো একটা গির্জার সাধারণত সহকারী পাদ্রী বা পাদ্রীর সহকারী হিসেবে ইনি থাকা এবং খাওয়ার জন্য সেখানে জয়েন করেন। তারপরে কিছুদিন পরে সেখানে উনি ওই গির্জার কর্তৃপক্ষের কাছে তার উচ্চশিক্ষার জন্য একটা প্রপোজাল দেন এবং গির্জা কর্তৃপক্ষ তার হচ্ছে এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করার পরে তাকে ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে তাকে পাঠানো হয় উচ্চশিক্ষার জন্য, বিশেষ করে প্রকৃতি যে শিক্ষা আছে সেই প্রকৃতি শিক্ষা গ্রহণ করার জন্য। কিন্তু উনি প্রকৃতি শিক্ষায় হচ্ছে সবগুলো সাবজেক্টে হচ্ছে উনি পাশ করতে ব্যর্থ হন। উনি ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে খারাপ করে আবার হচ্ছে গির্জায় ফেরত আসেন। তার কিছুকাল পরে আবার উনি উচ্চশিক্ষার জন্য গির্জা কর্তৃপক্ষের কাছে আবার প্রস্তাব পাঠান এবং গির্জা কর্তৃপক্ষ আবারও তার প্রস্তাবকে রিসিভ করার পরে আবারও তাকে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পাঠানো হয়। তো দ্বিতীয়বারও উনি হচ্ছে আবারও ফিজিক্স এবং ম্যাথমেটিক্স যেটা আছে এই দুইটা সাবজেক্টে খারাপ করার কারণে উনি গির্জাতে ফিরে আসার পরে উনি গির্জার হচ্ছে সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইন দ্য মেন টাইম গির্জার যে পাদ্রী বা ফাদার
উনি হচ্ছে মারা যান। মারা যাওয়ার পরে হচ্ছে এই জোহান মেন্ডেল, এই মেন্ডেল সাহেব তখন হচ্ছে ওই গির্জার পাদ্রী হিসেবে অন্তর্ভুক্ত হন, হ্যাঁ 1854 সালের দিকে। তারপরে উনি ওই 1854 সালের দিকে সাধারণত একটা স্কুলের প্রকৃতি বিজ্ঞানের হচ্ছে বিজ্ঞান শিক্ষক হিসেবে তিনি অন্তর্ভুক্ত হন এবং 1857 সালে উনি 34 প্রকার মটরশুঁটি গাছের যে মটরশুঁটি যে গাছ আছে সেই মটরশুঁটি উদ্ভিদের বীজ সংগ্রহ করেন। বীজ সংগ্রহ করে উনি হচ্ছে যে গির্জার যে বাগান যেটা আছে সেই বাগানে হচ্ছে উনি এই 34 প্রকার গাছ হচ্ছে উনি লাগান এবং হচ্ছে এই গাছ নিয়ে মটরশুঁটি এই 34 প্রকার তোমার মটরশুঁটি গাছ নিয়ে উনি ব্যাপক গবেষণা শুরু করেন এবং গবেষণা শুরু করে সুদীর্ঘ 7 বছর গবেষণা করার পরে 1866 সালের দিকে উনি হচ্ছে তার এই গবেষণালব্ধ ফলাফল 2টা সূত্রের মাধ্যমে প্রকাশ করেন। তো ওনার গবেষণালব্ধ যে ফলাফল 2টা সূত্রের মাধ্যমে প্রকাশ করেন, এই 2টা ফলাফলকে বলা হয় মেন্ডেলিজম বা বাংলায় এটাকে বলা হয় মেন্ডেলবাদ। তাহলে আমি বলছি দেখো, মেন্ডেলিজম বা এটাকে বাংলায় বলা হয় মেন্ডেলবাদ। কি বলা হয়? 34 প্রকার উদ্ভিদ নিয়ে মটরশুঁটি উদ্ভিদ নিয়ে এই গ্রেগর জোহান মেন্ডেল উনি কী করেন, উনি সুদীর্ঘ 7 বছর ধরে তাদের ভিতরে বিভিন্ন ধরনের হাইব্রিডাইজেশন করেন, তারপরে অনেকগুলো প্রসেস অবলম্বন করেন, একটার সাথে আর একটার ক্রস করেন। ক্রস করে যে পরীক্ষা নিরীক্ষার যে ফলাফল হয় সেই ফলাফল থেকে উনি 2টা সূত্র দেন বা 2টা কনক্লুশনে আসেন। এই যে সূত্র 2টা, এই মেন্ডেলের এই 2টা সূত্রকে একসাথে আমরা বলি মেন্ডেলবাদ বা ইংরেজিতে এটাকে বলি মেন্ডেলিজম। আমার কথা মানে বুঝতে পারছো? তো উনি 1866 সালে এই সূত্র 2টা হচ্ছে একটা জার্নালে, একটা সায়েন্স সাময়িকীতে এটা প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পরে সাধারণত এই সূত্রটা তখন কেউ অনুধাবন করতে পারে নাই। পরবর্তীতে উনি কিছুদিন পরে 12-13 বছর পরে উনি মারা যান। 1884 সালে উনি মারা যান। মারা যাওয়ার পরে 3 জন বিজ্ঞানী, হুগো দ্য ভ্রিস, কার্ল করেন্স, এরিক শেরমার্ক, এই 3 জন বিজ্ঞানী 3টা দেশের, তো 3 দেশে পৃথকভাবে আবার এই বিষয় সম্পর্কে হচ্ছে তারা গবেষণা শুরু করেন। যখন গবেষণা শুরু করেন তো 3টা গবেষণাপত্রের ফলাফল যখন একই হয়, তখন তারা যখন জার্নালে পাবলিশ করতে যায় তখন দেখে যে তাদের এই যে কাজটা যেটা করেছে এই কাজটা 1866 সালে আরেকজন বিজ্ঞানী করে গেছেন এবং তাদের গবেষণালব্ধ ফলাফলের সাথে তার ফলাফলটা হুবহু মিলে যায়। তখন উনি কী করলেন, ওনারা 3 জন তখন একত্রিত হয়ে মেন্ডেলের যে রেজাল্ট যেটা দিয়েছে এবং তার যে বিস্তারিত যে বিবরণ যেগুলো ছিল সেগুলো নিয়ে গবেষণা শুরু করলেন। গবেষণা শুরু করে সবগুলো রেজাল্ট দেখলেন যে সব ঠিকঠাক আছে। তারপরে তারা এই বিষয়কে হচ্ছে জেনেটিক্সের তোমার হচ্ছে ল বা ফান্ডামেন্টাল অফ জেনেটিক্স ল এই হিসেবে প্রকাশিত করেন এবং তখন থেকে এই মেন্ডেলকে বলা হয় যে ফাদার অফ জেনেটিক্স বা তাকে বলা হয় যে বংশগতিবিদ্যার জনক, ওই প্রকাশিত হওয়ার পরপরই। আর এই যে 3 জন বিজ্ঞানী ইনাদেরকে বলা হয় যে ইনারা হচ্ছে তোমার মেন্ডেলিজমের বা মেন্ডেলবাদের পুনঃপ্রবক্তা। তো আমার কথা মানে বুঝতে পেরেছো? এটা হচ্ছে দেখো মেন্ডেলের এই কাজের সংক্ষিপ্ত একটা বিবরণ। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে দেখো, আচ্ছা তোমরা যদি বুঝতে না পারো আমাকে একটু জানাও যে আসলে বুঝতে পারছি না, তাহলে আমি তোমাদের বিস্তারিত বলবো। তো এরপরে আমরা দেখো যে আমরা যাব হচ্ছে সংজ্ঞায়। তোমাদের একটু বলে রাখি যে এই সংজ্ঞাগুলো যদি না বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের সামনে জেনেটিক্সে যে 2টা ল আছে তার ব্যতিক্রম আছে, তারপরে অনেক কিছু আছে জেনেটিক্স সম্পর্কে খুব ইম্পর্ট্যান্ট এবং খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো তোমরা কিন্তু বুঝতে পারবে না। সুতরাং তোমাদের এটা বোঝার জন্য প্রথমে যে ফান্ডামেন্টাল যে আমাদের যে ডেফিনেশন যেগুলো আছে সেই ডেফিনেশনগুলো তোমাদের অবশ্যই বুঝতে হবে। তার ভিতরে একটা তোমাদের আমি অলরেডি বলেছি যে জিন কি। হ্যাঁ, তো জিন হচ্ছে তোমাদের বললাম যে যেটা হচ্ছে ডিএনএর একটা হচ্ছে খণ্ডাংশ যেটা একটা মাত্র বৈশিষ্ট্যকে ধারণ এবং নিয়ন্ত্রণ করে। আমার কথা মানে বুঝতে পেরেছো? তোমরা অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তো আমি চলে যাচ্ছি। দেখো কতটুকু আজকে তোমাদের করতে পারবো জানি না, টাইমে কতটুকু কুলাবে। তো দেখো তোমরা জানো যে
আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমরা একটা মাত্র কোষ ছিলাম। এরকম তোমরা জানো যে আমরা একটা মাত্র কোষ ছিলাম, এরকম একটা কোষ। এই কোষকে আমরা বলতাম জাইগোট। কি বলতাম? একে আমরা বলতাম দেখো জাইগোট। এই জাইগোটটা সাধারণত টুয়েন বা এটাকে আমরা বলি ডিপ্লয়েড। তোমরা জানো যে হচ্ছে ডিপ্লো শব্দের অর্থ হচ্ছে ডাবল। ডাবল মানে হচ্ছে দুই। সেই দুই থেকে আসছে দেখো টুয়েন, বা এটাকে বলা হয় যে ডিপ্লয়েড। দেখো এটাকে বলা হয় ডিপ্লয়েড। তো এই যে ডিপ্লয়েড, এই ডিপ্লয়েড মানে ডাবল। অ্যাকচুয়ালি ডিপ্লয়েড মানে ডাবল। ডাবল মানে দেখো তোমরা জানো যে এখানে ডাবল বলতে কি বোঝানো হচ্ছে। এখানে ডাবল বলতে বোঝানো হচ্ছে যে টু সেট অফ ক্রোমোজোম। তাহলে বুঝতে পারছো, এটাকে বাংলায় বলা হয় যে দুই সেট ক্রোমোজোম, বা যদি বইয়ের মতো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে যদি বলা হয় তাহলে এটাকে বলা হয় দুই প্রস্থি ক্রোমোজোম। তার মানে দুই সেট ক্রোমোজোম। এই দুই সেট ক্রোমোজোম, এই জাইগোটের ভিতরে যে দুই সেট ক্রোমোজোম নিউক্লিয়াসের ভিতরে, এই জাইগোটের নিউক্লিয়াসের ভিতরে যে দুই সেট ক্রোমোজোম, এই দুই সেট ক্রোমোজোম কোথা থেকে আসছে? তোমরা জানো যে এক সেট ক্রোমোজোম আসছে আমাদের বাবা থেকে। তোমরা জানো যে আমাদের বাবার যে শুক্রাণু আছে, তোমরা জানো যে এরকম বাবার শুক্রাণুর যে নিউক্লিয়াস সেখানে এক সেট ক্রোমোজোম থাকে। তো আমাদের ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম মানে তোমরা জানো যে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টা। এখানে দুই সেট ক্রোমোজোম থাকে। এক সেটে থাকে 23টা, যেটা থাকে শুক্রাণু নিউক্লিয়াসে, আর এক সেট থাকে ডিম্বাণুতে, এখানে থাকে 23টা। তাহলে দেখো বাবার শুক্রাণু নিউক্লিয়াস থেকে আসে এক সেট ক্রোমোজোম, আর মায়ের শুক্রাণু নিউক্লিয়াস থেকে আসে আর এক সেট ক্রোমোজোম। তাহলে দেখো এক সেট দুই সেট ক্রোমোজোম। তো এই দুই সেট ক্রোমোজোম, এই যে দুই সেট ক্রোমোজোম, এদেরকে আমরা বলছি ডিপ্লয়েড। আর এক সেট যে ক্রোমোজোম, এদেরকে নর্মালি আমরা এন দ্বারা প্রকাশ করা হয়। এন কি আমি সেটা তোমাদের বিস্তারিত বলছি। আর এখানেও যে এই যে তোমার এক সেট ক্রোমোজোম, এটাকেও এন বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যখন মায়ের পেটে একটা মাত্র কোষ থাকি সেটাকে বলা হয় জাইগোট। জাইগোটে দুই সেট ক্রোমোজোম থাকে। দুই সেট ক্রোমোজোমের এক সেট ক্রোমোজোম আসে বাবা থেকে, এক সেট ক্রোমোজোম আসে মা থেকে। তার মানে বাবার শুক্রাণুতে এক সেট ক্রোমোজোম, দ্যাট মিন্স 23টা ক্রোমোজোম থাকে। মায়ের ডিম্বাণুতে এক সেট ক্রোমোজোম, তার মানে 23টা ক্রোমোজোম থাকে। এই 23টা ক্রোমোজোম, তার মানে 23 জোড়া ক্রোমোজোম হচ্ছে দুই সেট ক্রোমোজোম বা 46টা ক্রোমোজোম। আমার কথা মনে হয় বুঝতে পেরেছো। এখন দেখো বাবার এই যে 23টা ক্রোমোজোমের সেট, এটা মনে করো যে বাবার একটা ক্রোমোজোম, এটা মনে করো বাবার একটা ক্রোমোজোম, তারপরে মনে করো বাবার এটা হচ্ছে আর একটা ক্রোমোজোম, এটা মনে করো যে বাবার আর একটা ক্রোমোজোম, এবং এইভাবে মনে করো যে বাবার এটা হচ্ছে আর একটা ক্রোমোজোম। এখানে মনে করো যে 23টা ক্রোমোজোম আছে। কয়টা ক্রোমোজোম আছে এখানে? মনে করো যে 23টা ক্রোমোজোম আছে। তাহলে এটা হচ্ছে বাবার 23টা ক্রোমোজোম মিলে এক সেট ক্রোমোজোম। এই এক সেট ক্রোমোজোমকে আমরা বলি এ সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম। এ সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম, বা এটাকে বলা হয় যে বাংলায় বলা হয় একপ্রস্থি ক্রোমোজোম বা এক সেট ক্রোমোজোম। এখন দেখো বাবার এই এক সেট ক্রোমোজোমের সাথে মায়ের এই যে এক সেট ক্রোমোজোম, এই যে বাবার এই এক সেট ক্রোমোজোমের সাথে মায়ের এই যে এক সেট ক্রোমোজোম, তার মানে বাবা 23টা ক্রোমোজোমের সাথে মায়ের 23টা ক্রোমোজোম জোড় বাঁধে। কি করে? বাবার 23টা ক্রোমোজোমের সাথে মায়ের 23টা ক্রোমোজোম হচ্ছে জোড় বাঁধে। কীভাবে জোড় বাঁধে? বাবার সব থেকে বড় ক্রোমোজোমের সাথে মায়ের সব থেকে বড় ক্রোমোজোম, বাবার দ্বিতীয় বড় ক্রোমোজোমের সাথে মায়ের দ্বিতীয় বড় ক্রোমোজোম, এইভাবে বাবার সব থেকে ছোটো ক্রোমোজোমের সাথে মায়ের সব থেকে ছোটো ক্রোমোজোম জোড় বাঁধে। তাহলে দেখো এটা যদি বাবার ক্রোমোজোমের সেট হয়, আর লাল কালার দিয়ে সাধারণত মায়ের ক্রোমোজোমের সেট এটা প্রকাশ করছি। দেখো লাল কালার দিয়ে মায়ের ক্রোমোজোমের এই যে সেট এটা প্রকাশ করছি। দেখো এখানেও ডট ডট দিলাম। তাহলে দেখো এখানে এটা হচ্ছে মায়ের ক্রোমোজোম লাল কালার। তাহলে দেখতে পাচ্ছ যে বাবার এক সেট ক্রোমোজোমের সাথে মায়ের এক সেট ক্রোমোজোম হচ্ছে জোড় বাঁধছে। এই যে জোড় বাঁধা যে ক্রোমোজোমগুলা, এদেরকে বলা হচ্ছে যে হোমোলোগাস ক্রোমোজোম। দেখো হোমোলোগাস ক্রোমোজোম আমরা কাকে বলি সেটা পরে বলছি। তো এখানে দেখো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে
যে বাবার 23টা ক্রোমোজোমের সাথে মায়ের 23টা ক্রোমোজোম জোড় বাঁধছে। এখন দেখো বাবার যে 23টা ক্রোমোজোম ছিল সেটা ছিল এক সেট, এটাকে বলছিলাম এ সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম, এ সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম। তো এই সিঙ্গেল সেট অফ ক্রোমোজোমকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়। কী দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। আর মানুষের ক্ষেত্রে বাবার এক সেট ক্রোমোজোম মানে তোমাদের আগেই বলেছি যে 23টা ক্রোমোজোম। কয়টা ক্রোমোজোম? 23টা ক্রোমোজোম। তাহলে বাবার 23টা ক্রোমোজোম মিলে এক সেট ক্রোমোজোম, যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আর এন মানে হচ্ছে হ্যাপ্লয়েড, এন মানে হচ্ছে হ্যাপ্লয়েড, এন মানে হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে বুঝতে পেরেছো যে বাবার হ্যাপ্লয়েড বা এক সেট ক্রোমোজোম, মায়ের হ্যাপ্লয়েড বা এক সেট ক্রোমোজোম, দুই সেট ক্রোমোজোম মিলে হচ্ছে ডিপ্লয়েড, বা এটাকে বলা হচ্ছে যে 2 সেট ক্রোমোজোম বা 2 সেট অফ ক্রোমোজোম। এখন দেখো এখানে যে বাবার যে এক সেট ক্রোমোজোমের সাথে, বাবার এক সেট ক্রোমোজোমের সাথে মায়ের এক সেট যে ক্রোমোজোম যে জোড় বাঁধলো, আমি আবার একটু বলছি, তোমাদের হয়তো সমস্যা হচ্ছে, যে বাবার এক সেট ক্রোমোজোমের সাথে মায়ের এক সেট ক্রোমোজোম জোড় বাঁধলো। এখন বললাম বাবার সবথেকে বড় ক্রোমোজোমের সাথে মায়ের সবথেকে বড় ক্রোমোজোম জোড় বাঁধবে, এরপরে দ্বিতীয় বড়োর সাথে মায়ের দ্বিতীয় বড়, এরপরে তৃতীয় বড়োর সাথে মায়ের তৃতীয় বড়, এরপরে বাবার একদম ছোট ক্রোমোজোমের সাথে মায়ের সবথেকে ছোট ক্রোমোজোম জোড় বাঁধবে। এই যে জোড় বাঁধা ক্রোমোজোমগুলোকে আমরা বলছি হোমোলোগাস ক্রোমোজোম। হোমো মানে তোমরা জানো যে হোমো শব্দের অর্থ হচ্ছে সেম, HOMO, হোমো শব্দের অর্থ হচ্ছে সেম। আর লোগাস কথাটা আসছে লোসাই থেকে, LOCCI। লোসাই শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাহলে দেখো যে ক্রোমোজোম দুইটা একই স্থানে অবস্থান করবে, তার মানে জোড় বেঁধে অবস্থান করবে, এবং যাদের সাধারণত দেখো বাবার বড় ক্রোমোজোমের সাথে মায়ের বড় ক্রোমোজোম জোড় বাঁধবে, তার মানে বাবার ক্রোমোজোমের আকার আকৃতি মায়ের ক্রোমোজোমের আকার আকৃতি সমান হবে। এবং শুধু সমানই হবে না, এখানে আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত আছে, সেটা হচ্ছে যে বাবার ক্রোমোজোমের যতগুলা বৈশিষ্ট্য বা যতগুলা জিন থাকবে, ঠিক মায়ের ক্রোমোজোমেও ঠিক ততগুলা তোমার বৈশিষ্ট্য থাকবে বা ততগুলো জিন বহন করবে। তাহলে দেখো হোমোলোগাস ক্রোমোজোম আমরা তাদেরকে বলতে পারি যারা সাধারণত একই স্থানে অবস্থান করবে, এবং যে ক্রোমোজোম দুইটা একই স্থানে অবস্থান করবে, তার মানে জোড় বেঁধে অবস্থান করবে, এবং যাদের আকার আকৃতি গঠন এবং যাদের বৈশিষ্ট্য একটার সাথে আরেকটা একদম হুবহু বৈশিষ্ট্য সম্পন্ন হবে, সেই ক্রোমোজোম দুইটাকে একত্রে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম। আমি আবার বলছি, তাহলে যে ক্রোমোজোম দ্বয় একই স্থানে অবস্থান করবে, যাদের আকার আকৃতি গঠন এবং যাদের বৈশিষ্ট্যগুলো সমান হবে বা একই হবে, সেই ক্রোমোজোম দ্বয়কে আমরা বলবো হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। এখন যদি দুইটা ক্রোমোজোম একই সাথে অবস্থান করে এবং যদি একটার বৈশিষ্ট্য আর একটার বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন না হয়, তাহলে তারা কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম হবে না। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে সেই সকল ক্রোমোজোম যারা জেনারেলি একই স্থানে অবস্থান করবে এবং যাদের আকার আকৃতি গঠন এবং বৈশিষ্ট্য একই রকম হবে, দুইটার গঠন বৈশিষ্ট্য একই রকম হবে, সেই ক্রোমোজোম দুইটাকে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে আমার কথা মনে হয় তোমরা বুঝতে পারছো। তোমাদের আমি ক্লাস শেষ করবো আজকে এই পর্যন্তই। তো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা কোশ্চেন করতে পারো। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।